সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। দর্শক, এনটিভির নিমন্ত্রণে অনুষ্ঠানটি শুক্রবার ছাড়া সপ্তাহের 6 দিন সকাল 9:30 এনটিভির পর্দায় দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে 70 দশক থেকে 90 দশকের শিল্পকর্ম প্রদর্শনী ফিরে দেখা। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 15 নভেম্বর পর্যন্ত। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ইয়াসমিন জাহান নূপুরের একক চিত্রকলা প্রদর্শনী আনরিভেইলিং সাইলেন্স। প্রদর্শনী চলবে 22 নভেম্বর পর্যন্ত। আলিয়াস রসেসের লা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে ফারজানা ববির দ্বিতীয় একক চিত্রকলা প্রদর্শনী সাউন্ড উইদিন স্টিলনেস, ফারজানা রহমান ববি। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা এই সময় প্রদর্শনী চলবে 8 নভেম্বর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংবাদ প্রতিদিন। রাত 8:20 থাকছে গোলাম মুক্তাদিরের পরিচালনায় ধারাবাহিক নাটক কাজিনস। দাদি অনেক অসুস্থ, বেশি দিন বাঁচবে না। দাদি যখন সুস্থ ছিল তখন তার ইমোশন কোথায় ছিল? হ্যাঁ, যখন আমি একা ছিলাম তখন তার ইমোশন কোথায় ছিল? যখন সবাই আমাকে ছেড়ে চলে গেছে তখন তার ইমোশন কোথায় ছিল? আমার তো একটা শখ, আমার একটা ড্রিম যে আমি বাড়িটা বিক্রি করে আমি একদিন পাহাড়ে একটা বাড়ি কিনবো এবং ওইখানে আমি থাকা শুরু করব। আমার বাকি জীবনটা ওইখানেই থাকবো। সঙ্গী হিসেবে যদি কাউকে পাই তাহলে তো নেবই। আমার মনে হয় সেই স্বপ্নটা পূরণ হবে না মনে হয়। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান মিউজিক নাইট। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি সঙ্গীত শিল্পী জেমস সুমন। শুভ সকাল ভাইয়া। শুভ সকাল। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ চলছে আর কি। সবকিছু মিলিয়ে এখন কেমন যাচ্ছে গানের সাথে ব্যস্ততা? নতুন তো বেশ কিছু কাজ হচ্ছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বেশ ভালো যাচ্ছে, কারণ এর মধ্যে বেশ কিছু গান রিলিজ হয়ে গেছে। আচ্ছা, ইনফ্যাক্ট গতকালও একটা গান রিলিজ হয়েছে। বাহ। তো আগামী কিছু গান পাইপলাইনে আছে, চলছে আলহামদুলিল্লাহ বেশ ভালো চলছে। এখন কি গান আসলে নিজের ইউটিউব চ্যানেলের জন্য কাজ করা হচ্ছে নাকি? না, আমি তো আমার ইউটিউব চ্যানেলের ওইভাবে আমি কাজ করি না। আমার ইউটিউব চ্যানেলে এমনি আছে, ওইটাতে জাস্ট আড্ডা দিই মাঝে মাঝে আলাদাটা। গান এখন গান জানালার জন্য করতেছি, ওদের একটা চ্যানেল আছে গান জানালা, আর হচ্ছে জি সিরিজের জন্য করতেছি। এই দুইটা কোম্পানির সাথেই করতেছি আর কি, ওদের সাথেই আছে। মানে কেন সাধারণত আমরা দেখি যে বেশিরভাগ সঙ্গীত শিল্পী নিজেরই একটা ইউটিউব চ্যানেল রাখেন এবং সেখানে আসলে কন্টেন্ট হিসেবে নিজের কাজগুলো রাখছেন। সেখানে একরকম যে আর্কাইভের মতন থেকে যাচ্ছে, মানুষগুলো আপনার যারা শ্রোতা রয়েছেন তারা গানগুলো শুনতে পারছেন। আপনার ক্ষেত্রে কেন ব্যাপারটা হচ্ছে না? আমার ক্ষেত্রে নাই তা না, চ্যানেল ঠিক আছে, চ্যানেল আছে। সেটা হচ্ছে যখন প্যান্ডামিক টাইমটাতে আমি একটা চ্যানেল অন করছিলাম, ওইটা অন করছিলাম শুধু আসলে টাইম পাস করার জন্য। তো ওইখানে লাইভ আড্ডা দিতাম অনেকের সাথেই। তো বাইরে অনেকের সাথেই পরিচয় হয়েছে এর মধ্যে। তো ওখানে গান কিছু দেয়া আছে, আমার পুরনো কিছু গান যেগুলো আমার ব্যক্তিগতভাবে আমার কিছু পছন্দের যে গান টানগুলো আছে ওগুলো আমি দিয়ে রাখছি আর্কাইভের মতো আর কি, আছে। কিন্তু ওখানে আমি নতুন গান দিচ্ছি না আর কি, নতুন গান দেওয়া হচ্ছে না। গান তো লিখবার পাশাপাশি আপনার সুরও করা হয়, তো সেই গান ক্ষেত্রে লেখাটা কিন্তু আমি লেখাটার ব্যাপারে একটু লেখা আমার নামে কিন্তু আমি লিখি না। লেখা যাও আছে এগুলো আমার ছদ্মনামে যায়। কেন জানি না, আমার কাছে মনে হয় যে এমনিতেই গান শোনার পরে দর্শকদের একটা ধারণা জন্মায় যে শিল্পীর হয়তো নিজের ব্যক্তিগত ভাষা হয়তো আমার মনে করে, হয়তো দেখা গেছে একটা স্যাড গান লিখলাম মনে করে শিল্পীর কত দুঃখ কষ্ট, হ্যাঁ, আবার একটা ফানি গান লিখলাম হয়তো মনে করলো আনন্দের কিছু। যাই হোক, তো এই কারণে আমি চাই না যে আমার ব্যক্তিগত ভাষাগুলো আসলে মানুষ জানুক। যার কারণে কিছু গান আমি খুব বেশি গান লিখিও না,
অল্প কিছু গান লিখছি, যেগুলো আছে ওগুলো আমার ছোট ভাই অথবা বোন এদের নামে দেওয়া আছে। আচ্ছা, কিন্তু আপনি যখন কোনো গান লিখছেন বা সুর করছেন এবং সেই গানগুলো গাইছেন, সেটা কি শুধুমাত্র আসলে নিজের জন্যই করা হচ্ছে নাকি অন্যান্য যারা রয়েছেন তাদের জন্য? না, মূলত আগেও আমি বলেছিলাম এবং মাঝে মাঝে বলি এটা, আমি মূলত গান আসলে প্রথমত আমি আমার নিজের জন্য করি, তারপরে হয়তো এটার থেকে পাবলিকদের জন্য রিলিজ করি। যদি কারো ভালো লাগে দ্যাটস গুড, যদি ভালো না লাগে। এই যে প্রখ্যাত গীতিকারদের সাথে কাজ করবার পর এখন এই সময় আসলে লিরিক বা আমরা তো সাধারণত গানে গানে কি করি, আমাদের গল্পগুলো বলবার চেষ্টা করি, জীবনের গল্পগুলো বলবার চেষ্টা করি, সে জায়গা থেকে গানের লিরিকের যে গভীরতা, এই সময়ের গানের গভীরতা খানিকটা কমে গেছে বলে মনে করেন কিনা? হ্যাঁ, সেটা তো এই মানে ইদানিং না, এটা বেশ কিছুদিন ধরেই এরকম হচ্ছে আর কি। আমার যেটা মনে হয় যে গত মিনিমাম 10 বছর তো হবেই, আমার মনে হয় না গত এই 1 দশকের মধ্যে কোনো ভালো গান টান মানে লিরিক্স গভীরতা, ওরকম লিরিক্স আমার শোনা পড়ে নাই আর কি। এখন জানি না, হয়তো অনেক গান তো মিস হয়ে যায়, সেগুলোর মধ্যে যদি থেকে থাকে তাহলে থাকতে পারে, কিন্তু যদি শোনা গানের মধ্যে পড়ি তেমন একটা গভীরতা তো এখন আর নাই গানের লিরিক্সের মধ্যে। জি, একটা সময় ছিল যে সময়টাতে আপনি একদম নিয়মিতভাবে কাজ করতেন। 2008 সালের পরে একটা নীরব একটা জায়গাতে আপনি চলে গেলেন। এই বিরতিতে আসলে উপলব্ধির জায়গাটা কি তৈরি হয়েছে? এই বিরতিটার মধ্যে আমি আসলে অনেক কিছু করার চেষ্টা করছিলাম, তো সব কিছু মিলায় দেখছি যে আসলে গানটা আমার সাথে এমনভাবে জড়ানো যে এটা অন্য কিছুতে আসলে আমি তৃপ্তি পাই না। যেমন একটা আছে না যে এখন গান করতেছি, এটাকে অল্টার করা সম্ভব না অন্য কোনো না, কিছু এটা তো দিয়ে? হয় না আসলে, যে কোনোভাবেই হোক। আমি এমন একটা সময় গেছে যে আমি টোটাল মিডিয়ার কারোর সাথে আমার কোনো টাচ রাখি নাই, তারপরেও কোথাও না কোথাও কিছু একটা গান, হ্যাঁ missing। না, গান আমাকে মানে তাড়িয়ে বেড়াতো, এরকম একটা ব্যাপার যে না, এটা করতেই হবে। সেই সময় কি টুকটাক নিজে গান লেখা হতো বা কখনো কখনো গাওয়া হতো? না, গান আমি সবসময় গাই, গান আমি সবসময় গাই। ইনফ্যাক্ট বাসায়ও থাকলেও আমি গান গাই, মানে সেটা ওই কখন গান করতেছি না ওইটা না, গান আমার কন্টিনিউ চলে। ইভেন মাঝে মাঝে দেখা যায় আমি রাস্তায়ও গান গাই। এটা দারুণ। আপনার তো 2 মেয়ে আছে শুনুন, তাদের মধ্যে কি গান গাইবার প্রতি বা গানের প্রতি ওই আগ্রহটা আছে কিনা বাবার থেকে? বড় মেয়ের তো ছিল এবং হয়তো গায় এখনো তার আমার সামনাসামনি এভাবে গায় না। বড় মেয়েটা যখন ছোট ছিল, মানে সেই সময় আমার সাথে ওই কিছু হয়তো ফ্যামিলি প্রোগ্রাম কোথাও গেলে ওখানে গান টান করতো, সে নিজেও করতো, স্টেজে গান গাইতো, আমার সাথেও গাইতো। আর ছোট মেয়েটা আবার হচ্ছে যে ওই যে আমি বললাম যে আমি একটি ইউটিউব চ্যানেল প্যান্ডামিক টাইমে করছিলাম, ও আবার গত 2-2.5 বছর হয়েছে আমি ওই মাঝে হঠাৎ দেখা গেছে 2-3 মাস পর একদিন হঠাৎ করে একটু লাইভে আসি, ঘন্টাখানেক একটু টাইম পাস করি। তো তখন আবার দেখা যায় যে আমার ছোট মেয়েটা গান গায়, ও আবার ওই ক্যারোকি সাউন্ড দিতে হয় ওকে, ও ক্যারোকি শুনলে ও আবার কিছু গান টান গায়, ও নিজেও গায়। তো ওইভাবে তো আমার 2 মেয়ের কারোর প্রতি আমার কোনো রকম প্রেশার নাই যে গান গাওয়ার প্রতি। ছোট মেয়েটার আর্টের বেশি, ও আঁকাকিটাই বেশি করে। বড় মেয়েটা গাইতো, এখনো গায়, ওই যে বিটিএস টিটিএস আমি যে কি যেন আছে ওদের যেগুলো পছন্দ আর কি, এখন ওগুলো নিয়ে থাকে, ওগুলো তাদের রুচি সম্মত তাদের যে জায়গাগুলো। 2 বোন একই রকম, ওই দেখি ওরা এইগুলোই গান টান গায়। এটা থেকে আপনার একটু মন খারাপ ব্যাপারটা আছে যে মেয়েদেরকে? এটা ওদের সময়কার দাবি, এটা ওরা যেটা থেকে এখন শুনে বড় হচ্ছে, ওরা এটা শুনে বড় হচ্ছে, ওদের এটা ভালো লাগছে। আপনাকে আমরা কখনোই দেখিনি যে আপনি জনপ্রিয়তার পেছনে দৌড়েছেন। আপনার গানের কাজ করবার দরকার, গানকে আপনি ভালোবেসেছেন এবং ভালোবাসার জায়গা থেকেই কাজ করে গেছেন। কোনো আফসোস কি এখন হয়? না, আফসোস ওরকম কোনো আফসোস আমি নিজে ফিল করি না এখন। জনপ্রিয়তার পিছনে দৌড়ানো কেন, জনপ্রিয়তা জিনিসটা এমন যে আসলে এইটার পিছনে যখন দৌড়ে, তখন আমি আমার আশেপাশে আমার নিজের যে আছে সত্তা আছে, এইটার থেকেও অনেক দূরে সরে যেতে হবে। প্লাস আমার আশেপাশে যারা কো আর্টিস্টরা থাকবে তাদের প্রতিও দেখা গেছে যে আমার হয়তো অনেক সময় অবিচার একটা ব্যাপার চলে আসে, কারণ যেহেতু জনপ্রিয়তার চেয়ার একটা, এটা সর্বোচ্চ চেয়ার একটা, তো একটা চেয়ারের ক্ষেত্রে কম্পিটিশন চলে আসে, হ্যাঁ, তখন হয়ে যাবে যে অনেকের প্রতি হয়তো অনেক রকম বিরূপ মন্তব্য আসতে পারে, কারোর প্রতি অবিচার হইতে পারে, অনেক কিছু হইতে পারে। আমি চাই না যে এটা আমার দ্বারা হোক, আমি এটা কারোর সাথে করি। একটা চাদর হবে, এই গানটা তো আপনার অনেক শ্রোতা দর্শকপ্রিয়তা পেয়েছে। এখন পর্যন্ত সেটাকে ছাপিয়ে অন্য কোনো গান ততটা দর্শকপ্রিয়তা পায়নি, শ্রোতা দর্শকদের মন পর্যন্ত ছুঁতে পারেনি, এমনটা কি কখনো মনে হয় কিনা? না, এমনটা তো হইতেই পারে, মনে হইতে পারে। এখন হচ্ছে কি, যখন গ্যাপ টাইম ছিল তখন তো আর এটা ফিল করি নাই। এখন যেহেতু আবার কামব্যাক করছি, মানে গান করতেছি কন্টিনিউ, তো আমার হচ্ছে যে আমি প্রথমেও যখন গান করতাম
তখন আমার যেটা হতো যে আমি আসলে গান করতেছি, গান করে যাচ্ছি, গান করব, এটা নিয়ে এখন ওইটা মানে কতটা হইলো, জনপ্রিয় হইলো, হ্যাঁ কতটা হইলো না হইলো সেটা নিয়ে আমি আগেও ছিল না আমার, এখনো নাই। মানে এই চাদর হবে গানটা যেটা হয়েছে এটাও যে এতটা জনপ্রিয় হবে সেটাও তো আমাদের জানা ছিল না। থ্যাংক ইউ। শোন ভাই, আপনার প্রকৃত নাম হচ্ছে মেহেদী আহসান, গালিব আহসান মেহেদী, গালিব আহসান মেহেদী, এবং সেখান থেকে জেমস সুমন নামটা চলে আসলো। জেমস নামটা তো পরবর্তীতে যুক্ত হয়েছে, সুমন নামটা আপনার ডাক নাম। হ্যাঁ ডাকলাম সুমন। হ্যাঁ, তো এই যে একটা নামের পেছনের যে গল্পটা, এই গল্পটা আপনি বেশ অনেকবার বলেছেন, আর একবার শুনতে চাইবো। বলবো। আচ্ছা, এটা হচ্ছে আমি যখন অ্যালবাম জমা দিই সারগামে, এটা হচ্ছে 96 সালের লাস্টের দিকে বোধহয় অ্যালবামটা জমা দিই, এটা রিলিজ হয় 97 সালে। তো তখন আমাদের কথা ছিল, মানে কন্ট্রাক্ট যেভাবে হয় আমাদের সাথে, ওইটা হচ্ছে যে আমার নাম সুমন, কিন্তু সুমনের সাথে তারা একটা এস যুক্ত করবে, এটা হচ্ছে ছিল তাদের দাবি আর কি, যে এটা হয়তো তারা প্রথম থেকে গেস করছে, ভয়েসটার জন্য হয়তো তাদের এই ছিল। আচ্ছা ঠিক আছে, আমার ওইটাতে তো কোনো আফসোস নেই, আমার ঠিক আছে করেন, সমস্যা নেই। তো আমি ওই কন্ট্রাক্টে কিন্তু কাগজপত্র সব করা এবং আমাদের অ্যালবাম জমা দেওয়া সব ওইভাবে। তো সম্ভবত রোজার ঈদের আগেই মনে হয় অ্যালবামটা ছাড়ছে। তো আমাকে অ্যালবাম ছাড়ার পরে ফোন দিছে ইসের থেকে, একদিন যেদিন ছাড়ছে ওদিন বিকেলে বা একদিন পরে ফোন দিছে আর কি। আমাকে বলতেছে, সময় তোমার অ্যালবামটা ছাড়ছি, হ্যাঁ তুমি এসে অ্যালবামটা করে দেখে যাও আর নিয়ে যাও। তো আমি যখন যাওয়ার পরে দেখতেছি যে ওইখানে পুরো নামটাই চেঞ্জ হয়ে গেছে, পুরো নামটাই চেঞ্জ হয়ে গেছে। এখন ওই মুহূর্তে তো আমার আর কিছু বলার নেই আসলে, কারণ যেহেতু এটা পাবলিশ হয়ে গেছে। আর তখন তো আর ছিল না, অনলাইন না যে চাইলে আমি থাম্বনেলটা চেঞ্জ করে দিই, এটা তো সম্ভব নয় এই সময়। আর তবে একটু ভালো লাগাও কি কাজ করছিল জেমস ভাইয়ের নামের সাথে, যে নামটা মিল রেখে দেওয়া হয়েছিল? ওইরকম কোনো ছিল না আমার মধ্যে, ওরকম কোনো এটা কখনোই আমার ছিল না। কারণ আমার সাথে যে তার আদৌ ভয়েস টোন যেটা বলে সবাই মিল, সেটা যে আসলে কোথায় মিল, হ্যাঁ, এবং লুকসে আমার কাছে মনে হয় অনেকটা জেমস ভাইয়ের সাথে ম্যাচ করে। এটা তো আজকে প্রথম শুনলাম, ঠিক আছে, যে লুকসের কথা আজকে শুনলাম, কিন্তু ভয়েসের কথা তো আমি আগে থেকে শুনি, কিন্তু ভয়েসটা যে আসলে কোথায় মিল আমি কিন্তু ব্যক্তিগতভাবে খুঁজে পাই না যে কোন জায়গায় মিল। আমি যখন আমার গান গাই তখন তো আমি আমার মতোই গাই, তাহলে সেই গানটা কিভাবে তার মতো হয়? হ্যাঁ, হইতে পারে যে তার গানটা যখন গাই তখন হয়তো তার মতো লাগতে পারে, সেটা ভিন্ন জিনিস। তো সেই ক্ষেত্রে তো আমি যখন বাচ্চু ভাইয়ের গান গাই তখন তো বাচ্চু ভাইয়ের মতো লাগতে পারে, আমি যখন দেখা গেছে সোলসের গান গাই তখন তো সোলসের মতো, তপন চৌধুরী গান গাইলে তপন চৌধুরীর মতো লাগতে পারে, সেটা ভিন্ন ব্যাপার। বাট ব্যক্তিগতভাবে সবাই যেটা বলে যে আমার ভয়েস টোন, আমি আদৌ নিজেও খুঁজে পাই না যে আমি ভয়েস টোনটা কোথায়। আপনার গানের জন্য সবথেকে বড় অনুপ্রেরণা কি ছিল? অনুপ্রেরণা আসলে আমার বন্ধুরাই। আমার গানের পেছনে আসার পেছনের গল্পটাও আমার বন্ধুদের জন্যই। গানে মানে কন্টিনিউ করবো গান আসলে আমি ক্লাস 7-এ যখন পড়ি তখন বোধহয় আমি কিবোর্ড শিখতে গেছিলাম, আমি বছর খানেক কিবোর্ড শিখছিলাম। তো আমি ব্যান্ডে বাজাবো, ব্যান্ড করব, সেটা একটাই ছিল। বাট আমি গাইবো ওরকম কোনো প্যাশন আমার ছিল না। কারণ আমাকে যখন গানের স্কুলে ভর্তি করা হয় ছোটোবেলায়, তখন আমার কাছে এই সারগামটা করতে, প্রতিদিন রেওয়াজ করার যে বিষয়টা, সারগাম করাটা আমার কাছে খুবই বিরক্তকর লাগতো। আচ্ছা, এটার পেছনেরও কিছু ঘটনা আছে। সেটা হচ্ছে আমরা রায়ের বাজার যখন আমার ছোটোবেলায় ভাড়া থাকতাম একটা বাসায়, ওই বাসার উপরে বাড়িয়ালির 2 মেয়ে ছিল, ওরা সারা সকাল হলেই এই সারগামটা শুরু করতো, রেওয়াজ করতো। ওইটার থেকে কেন যেন আমার বিরক্ত চলে আসছিল। তো আমাকে যখন গানের স্কুলে ভর্তি করে, আমি কিন্তু কয়েকদিন ক্লাস করে পরে আমার ভালো লাগে না, আমি যাবো না। তো পরবর্তীতে এসে আমি কিবোর্ড ক্লাস করছি, অনেকদিন কিবোর্ড শিখছি। তো কিবোর্ড শেখার পরে আমি হচ্ছে যে হয়তো ব্যান্ড ট্যান্ডে বাজাবো ওই টাইপের কিছু একটা, আমি গাইবো এরকম নয়। কিন্তু আনফরচুনেট আমার বন্ধুদের একটা ব্যান্ডের প্রোগ্রামে অ্যাটেন্ড করতে যাই, আনফরচুনেটলি না আনফরচুনেটলি, এটা আনফরচুনেটলি। কেন আনফরচুনেট বললাম না, মানে ওই ভয়েস যে ছিল, ভোকাল যে ছিল, সে গাইবে না গান। এখন সে না গাইলে তো মানে এইটা তো স্টেজ শোটা তো শেষ করতে হবে। কারণ তখন তো স্টেজ শোতে ওই পোস্টার হইতো, তো পোস্টার তো অলরেডি ছড়াই গেছে সব দিকেই, এখন ওটা তো করতে হবে। তো ওই প্রোগ্রাম শুরু, কিন্তু ওইটা দিয়েই শুরু গান গাওয়াটা আর কি। তা নয়তো হয়তো মিউজিশিয়ান অন্য কিছু হইতে পারতো। তারপরে তো বেশ অনেকগুলো অ্যালবাম কিন্তু আপনার কাছে। হ্যাঁ, তারপরে দেখা গেছে ওই স্টেজ শো করার পর থেকে ভালো লাগাটা কাজ করছে, এটা বোধহয় 93-94 ঘটনা। তারপর থেকে কন্টিনিউ বেশ কিছু স্টেজ শো করতে করতে মনে হলো যে না, কিছুতে গান তাহলে রেকর্ড করা উচিত। তারপরে গান রেকর্ড শুরু করলাম। আর চাদর হবে হচ্ছে আমার ব্যক্তিগত, আমার 5 নাম্বার অ্যালবাম। তার আগে আরও 4টা আছে,
আশীর্বাদ না প্রথম হ্যাঁ, প্রথম অ্যালবামটার নাম অ্যালবাম ছিল আশীর্বাদ, আশীর্বাদ, তারপরে আকাশ কেঁদেছে, তারপরে অতিথি, তারপরে আশাবাদী, তারপরে আচ্ছা চাদর হবে। শুনুন দেখেন সময়ের সাথে সাথে কিন্তু গান প্রকাশ করবার যে প্ল্যাটফর্ম সেই জায়গাটা পরিবর্তন হয়েছে, মানুষের কাছ পর্যন্ত কিভাবে গান পৌঁছবে সেই যে মার্কেটিং স্ট্র্যাটেজি অবশ্যই প্ল্যাটফর্মের উপর এটা ডিপেন্ড করছে, সেটাও পরিবর্তন হয়েছে। ওই অ্যালবামের সময়টাকে মিস করেন? তা তো অবশ্যই, সেটা তো অবশ্যই করি, কারণ এখন যে মানে সে গান বের হয় এটা হচ্ছে আসলে, এটা তো গান বের হয় মানে অ্যালবাম বের হয় না, এটা শুধু গান বের হয়, এটা একটা গান রিলিজ হয়, এটা তো আর অ্যালবাম বলা চলে না এটাকে। অ্যালবাম বলতে হলে অবশ্যই এখানে 8টা থেকে 10টা বা 12টা গান থাকতে হবে। তো একজন আর্টিস্টের যখন 10টা গান বা 12টা গান একসাথে থাকে তখন আসলে ভালো লাগার বিষয়টা কোথায় হয় যে দর্শকদের মধ্যে থেকে যে কেউ একটা না একটা গান ভালো লাগবেই বা লাগে, পছন্দের মধ্যে পড়েই। তো সেই ক্ষেত্রে হয় যে তখন কিন্তু ওই বাণিজ্যিক যেটা ওটা অনেক কাটতিটা বাড়তি থাকে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে তখন যেটা মিস করি আসলে সেটা হচ্ছে তখন তো আমরা অন রোডে অনেক লাউড সাউন্ড গান শুনতে পারতাম, নিজের গানটা নিজে শুনতাম যে কোথাও বাজতেছে, হয়তো আমরা ওদিক দিয়ে যাচ্ছি। এইটা আমি সবচেয়ে বেশি মিস করি আসলে, লাউড গান শোনাটা। এখন যখন নিজে কোনো গান তৈরি করছেন বা নিজে কোনো গান গাইছেন তখন আসলে কোন ভাবনাটা মাথায় কাজ করে যে শ্রোতা দর্শকরা আসলে কি ধরনের গান এখন ডিমান্ড করছে সেটা, নাকি সেই 90 দশক? না, আমি আমার মতোই আছি, আমি নিজের মতোই আছি। হ্যাঁ, তবে চেষ্টা করতেছি, আসলে চেষ্টা করলেও সম্ভব না আসলে এখনকার যে সময়েরই এটা আমাদের সাথে যায় না আসলে। হ্যাঁ, কারণ লিরিক্যাল মানগুলো অনেক হালকা সস্তা হয়ে গেছে। চাইলেই করা যায়, এটা কোনো এমন কোনো মানে কঠিন কাজ না, মানে কাজটা চাইলেই করা যায়, কিন্তু আসলে সর্বশেষে দিন শেষে যেটা হয় যে আমাদের সাথে মনে হয় বিষয়টা যায় না, এতটা হালকা লিরিক্স আমরা করতে পারি না। সেটাই। একেবারে শেষের দিকে চলে এসেছে সুমন ভাই, অনেক অনেক শুভকামনা রইল আপনার আগামী দিনগুলোর জন্য। আমরা চাই আপনি দারুণ আরও অনেক ভালো ভালো গান আমাদেরকে শোনান এবং সেই জায়গাটার প্রত্যাশার জায়গাটা থেকেই যায় সব সময়। খুব ভালো থাকুন। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আজকে আমাকে দাওয়াত দেওয়ার জন্য, নিমন্ত্রণ করার জন্য। আর সকলের প্রতি একটাই থাকবে, আপনারা সুস্থ গান শুনুন, বাংলা গানের সাথে থাকুন। অবশ্যই। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন NTV নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় NTV নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া NTV সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিদিন।